আজকে তোমাদের যে গল্পটা আমাদের পাঠ্য তিনটে গল্পের মধ্যে কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। আজকে আমরা ভারতবর্ষ গল্পটা শুরু করব। ভারতবর্ষ গল্পটার প্রেক্ষিত তোমাদের বলার আগে আমি বলেছিলাম যে তিনটে গল্প আমাদের পরপর পাঠ্য, যে কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ, তিনটের তিন রকম সমাজচিত্র আমরা দেখতে পেয়েছি। গল্পের মধ্যে লেখকেরা কি বলতে চেয়েছেন সেটা একটা গভীর অর্থ আমাদের নিয়ে এসেছে। আমরা এই গল্পটা এত যত্ন করে এত লাইন ধরে ধরে সম্পূর্ণ বিশ্লেষণ করে পড়ব যে কোনো এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন যাই আসুক এর উত্তর করতে যেন আমাদের সমস্যা না হয়। এবং আমার এটা বিশ্বাস, এই ক্লাসটা করার পর তোমরা যদি টেক্সট বইটা হাতে রেখে কাছে যদি একটা কাঠ পেন্সিল নিয়ে দাগিয়ে বা পেন নিয়ে দাগিয়ে পড়ো, তাহলে কোনো প্রশ্নই এমন আসবে না যে তোমরা উত্তর করতে পারছো না। আজকে আমরা শুরু করব সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ভারতবর্ষ। গল্পটা শুরু হচ্ছে এইভাবে: পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। আমি সবসময় বলেছি যখন গল্প পড়তে হবে সবসময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জায়গার কি বর্ণনা দেয়া হচ্ছে, কি ইনফরমেশন দেয়া হচ্ছে, একটা চরিত্র সম্পর্কে, তার জামা কাপড়, তার বাড়ির নাম, তার পরিবারে কজন আছে, কোথায় সে থাকে, এই বর্ণনাগুলো মাথায় গেঁথে নিতে। তাহলে একটা রাস্তা যখন আমরা পাচ্ছি, রাস্তার বাঁকে একটা কি আছে, ছোট্ট বাজার, এখানটা দাগাবে। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। তাহলে যে গ্রামটা রয়েছে সেটা কি দিয়ে ঢাকা? বাঁশবন। গ্রামে বিদ্যুৎ নেই, অর্থাৎ কারেন্ট নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। সভ্যতার মুখটা কেমন? বিমর্ষ, মনমরা, কারণ আলো নেই তো, ইলেকট্রিক আলোক নেই, তাই সভ্যতার মুখটা অনেক বিমর্ষ, মলিন, মন খারাপ করা। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে ওই গ্রাম থেকে বেরিয়ে ঝোপ থেকে যখন কোনো ছেলে বা মেয়ে, যারা যুবক এবং যুবতী যারা এগিয়ে আসে, তাদের শরীরে যে পোশাক, সেই পোশাকটা কারখানা পেলাম আমরা কোথায়? সেটা আমেদাবাদ। এটা দাগাও। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। আচ্ছা, বাজারের মধ্যে কিন্তু মানে বিদ্যুৎ বা কারেন্ট রয়েছে, এটা কিন্তু বিমর্ষ সভ্যতার মুখ কিন্তু এখানে নয়। যেখানে কারেন্ট নেই, গ্রাম, সেইখানে বিমর্ষ সভ্যতার মুখ বা মন খারাপ করা সভ্যতার মুখ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু গ্রামের থেকে বেরিয়ে এসে যে বাজার, যেখানে প্রচুর জিনিসপত্র কেনাকাটা কেনা বেচা যেটা হয়, সেখানে কিন্তু কারেন্ট আছে। আচ্ছা, এইবার কতগুলো বর্ণনা দেয়া হবে পরপর পরপর, কটা দোকান, কটা কিসের দোকান, সেটা আমরা খেয়াল করব। কি কি আছে? চায়ের দোকান কটা? চায়ের দোকান তিনটে। চায়ের দোকান কটা? তিনটে। দুটো কি সন্দেশের দোকান, তিনটে পোশাকের, একটা মনোহারীর, দুটো মুদিখানার, একটা আড়ত, একটা হাস্কিং মেশিন। তাহলে পরপর আমরা যদি খেয়াল রাখি কটা কি আছে: দুটো সন্দেশ, তিনটে পোশাক, একটা মনোহারি, দুটো মুদিখানা, একটা আড়ত, একটা হাস্কিং মেশিন। তোমরা জানো মিষ্টির দোকান, পোশাকের দোকান, মনোহারি মানে প্রচুর জিনিসপত্র যেখানে পাওয়া যায়, মুদিখানা তোমরা জানো খাবারের জন্য যে সমস্ত জিনিসপত্র, মশলা, আনাজ যেগুলো পাওয়া যায়। আড়ত তো জানো। হাস্কিং মেশিন মানে যেখানে ধান ছাঁটাই করে যে কাজ করা হয়, সেই হাস্কিং মেশিন। আর তার পিছনে আছে ইট ভাটা। চারপাশে গ্রাম থেকে লোকেরা এই বাজারে যে দোকানগুলোর তোমাকে বর্ণনা দেয়া হলো, এইখানে সব এসে জড়ো হয় সবাই আর কি। গ্রাম থেকে লোকেরা আসে। রাত 9টা থেকে রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে। তাহলে এটা একটা সময় আমরা পেলাম, রাত 9টা। এই সময় অবধি জোর একটা জমাটি ভাব আমরা দেখতে পাই। তারপর সব ফাঁকা। গ্রামের লোক যেহেতু সাধারণ কাজকর্ম করতে হয়, রাত 9টার পর আস্তে আস্তে সে বাজারের জমাটি ভাবটা, সে আড্ডাটা ফাঁকা হয়ে যায়। শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে ট্রাক, মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে প্যাঁচার ডাক ও স্তব্ধতার অন্তর্গত মনে হয়।
তাহলে কি হলো, রাত 9টা অবধি জোর একটা জমাটি ভাব থাকলো, তারপর আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে। কি হয় সেই সময়, ট্রাকগুলো শহরের দিকে চলে যায় গ্রাম থেকে, প্যাঁচা ডাকতে শুরু করে। কোথায়, কোন গাছে? বট গাছে। সেই ডাকটাকে কি মনে হয়, স্তব্ধতার অন্তর্গত, মানে এতই চুপচাপ, প্যাঁচার ডাকটাও ডাক বলে মনে হয় না, মনে হয় সেই চুপচাপের মধ্যেই বোধহয় প্যাঁচা ডাকছে, এমন জিনিস। এবং যারা তোমরা গ্রামে থাকো বা প্যাঁচার ডাক শুনেছো, তোমরা জানো রাত্রেবেলা যখন একটা নিস্তব্ধ একটা আবহাওয়ার মধ্যে যখন প্যাঁচা ডাকে, তখন সেই অনুভূতিটা কেমন। সময়টা ছিল শীতের। তাহলে যে গল্পটা আমরা পড়ছি ভারতবর্ষ, সেই গল্পের যে সময়, যে ঋতু, সেটা হলো শীতকাল। বাজারের উত্তরে, মনে রাখো একটা বাজার যদি হয় তার উত্তর দিক আমরা মনে রাখবো, ম্যাপের মতো করে যদি মনে রাখি, বাজারের উত্তরে একটা বিশাল মাঠ থেকে কনকনে শীতের কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তোমরা জানো উত্তর দিক থেকে শীতকালে ঠান্ডা বরফের মতো আওয়াজ বয়ে আসে, বাতাস বয়ে আসে, সেই বাতাসই বয়ে আসছিল শব্দ নিয়ে, আওয়াজ নিয়ে। তারপর আকাশ ধূসর হলো মেঘে। এটা এটা খুব একটা সাধারণত দেখা যায় না, কিন্তু কোনো কোনো বছর হয় যে শীতের দিকে হঠাৎ করে আকাশে একটা মেঘ জমে প্রচণ্ড বৃষ্টি হয়। এবং তুমি ভাবো বৃষ্টির জল এমনিতেই ঠান্ডা, তার উপর যদি শীতকাল থাকে, তাহলে দুটো মিলে গিয়ে কি ভয়ঙ্কর হতে পারে। হালকা বৃষ্টি শুরু হলো। এবার এই গল্পের যে জায়গাগুলো থেকে যদি প্রশ্ন আসে, মানে প্রতিবার প্রশ্ন আসে, সেই জায়গাটা নিয়ে আমরা একটু কথা বলছি। কি বলছি, রাঢ় বাংলা। তাহলে দেখো সময় আমরা পেয়েছিলাম কোন সময়, শীত। আর গল্পটা আমরা জানতে পারছি কোন অঞ্চলকে কেন্দ্র করে গল্পটা শুরু হয়েছে, সেটা হলো রাঢ় বাংলা। রাঢ় বাংলা শীত কি হয়, খুব খুব জাকালো, জাকালো মানে প্রচণ্ড তীব্র ভয়ঙ্কর কষ্ট হয় রাঢ় বাংলার শীতে। বৃষ্টিতে তা হলো ধারালো। এমনিতে তো জাকালো ছিলই, কিন্তু বৃষ্টি পড়ার পর তারও ধারালো হলো, এমন ধার মনে হচ্ছে শীতের কনকনে হাওয়ায় গায়ের চামড়া কেটে যাবে, এমন ধার। ভদ্রলোকে বলে পৌষে বাদলা। তাহলে এমন একটা কন্ডিশন হলে, এই গল্পে তৈরি হওয়া এমন একটা অবস্থা যদি হচ্ছে, সেটাকে ভদ্রলোকেরা কি বলে, পৌষে বাদলা। এটা মোটা মোটা করে আউটলাইন করো, মানে একদম ঘিরে দাও। কি বলে, শীতকালে বৃষ্টি নামা ওই ভয়ঙ্কর আবহাওয়াকে বলে পৌষে বাদলা। কারা বলে, বলে ভদ্রলোকেরা। ছোট লোকে বলে ডাওর। তাহলে একই জিনিস, অন্য জিনিস কিন্তু নয়। শীতকাল খুব ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি নেমেছে, সেটাকে ভদ্রলোকেরা বলছে পৌষে বাদলা। আর ছোট লোকে কি বলছে, ছোট লোক মানে যাদের অত টাকা পয়সা নেই, সমাজের একেবারে একটা নিচের দিকে অবস্থান করে, সেই রকম মানুষেরা কি তাদের একই জিনিসকে কি বলা হচ্ছে, বলা হচ্ছে ডাউর। এটা একেবারে যত্ন করে মনে রাখবে, প্রায়শই এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। দেখো তিনটে জায়গা, শীতকাল, বৃষ্টি নেমেছে, একটা অবস্থা, তিন রকম তার রকম ফের পাচ্ছি। একটা কি, ভদ্রলোকে কি বলছে পৌষে বাদলা, ছোট লোকে কি বলছে ডাউর, আর বৃষ্টির সঙ্গে যদি বাতাস না পড়ে তাহলে ডাউর। এবার যদি বাতাস বইছে সঙ্গে সঙ্গে, তাহলে সেটা হয়ে যাচ্ছে ফাঁপি। লাগাও। আচ্ছা, সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। যে কটা জায়গা যেমন যেমন করে দাগাতে বললাম, তোমরা দাগিয়ে নাও, আমরা পরের অংশে যাচ্ছি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এমন একটা অবস্থা, তখনও ধান কাটা শেষ হয়নি। এই অকাল দুর্যোগটা কিন্তু নর্মাল দুর্যোগ নয়। এটা গরমকালের দিনে কালবৈশাখী হয়, আমরা জানি, খুব বৃষ্টি হলো, ঝড় হলো, তেমন কন্ডিশন নয়। শীতকালের এই অকাল মানে ঠিক সময় নয়, এই দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড। তোমরা যারা
চাষি পরিবার যাদের রয়েছে, যাদের বাবা জ্যাঠা বা নিজেরাও কোনো না কোনোভাবে চাষের সঙ্গে যুক্ত, তারা জানো যে এরকম দুর্যোগ হলে বা এরকম অবস্থা তৈরি হলে কীরকম ফসলের ক্ষতি হয়ে যায়। তো তেমনই একটা অবস্থা তৈরি হয়েছে। তাই লোকের মেজাজ গেল বিগড়ে। এই লাইনটা দাগাও। এখানে দেখো প্রশ্ন করা যায়, লোকের মেজাজ বিগড়ে গেল কেন? তাহলে বর্ণনাটা এভাবেই দিতে হবে যে ফাঁপি হয়েছিল এবং তার ফলে যে অকাল দুর্যোগে ধানের ক্ষতি হলো সেই জন্য। আবার এক কথা প্রতি ক্লাসে তোমাদের আমি রিপিট করি, আবারও সেটা বলছি, যে প্রত্যেক লাইন যখন আমরা পড়ব সেই লাইনটাকে আমরা সন্দেহ করব যে এই লাইন থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, বা আমি যদি প্রশ্ন করতাম কীরকম প্রশ্ন করতাম, তাহলেই যে কোনো প্রশ্নের উত্তর করা যাবে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের জন্য প্রতীক্ষা করছিল বা অপেক্ষা করছিল? রোদে ঝলমল একটা দিন, তাহলে ধানটা উঠে যাবে, দুর্যোগ কেটে যাবে, তাদের পেটে ভাত হবে, ধার দেনা মিটবে ইত্যাদি। এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। দেখো এখানে কিন্তু শুধু আল্লাহ বা শুধু ভগবানের বলছে না, আল্লাহ ভগবানের বলছে। মানে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়কে কিন্তু আলাদা করে দেখানো হচ্ছে না, প্রত্যেকটি মানুষকে এখানে মানে একটা উভয় সম্প্রদায়কে নিয়ে আসা হলো। মানে সেখানে সবাই আর কি এই অবস্থার শিকার তারা আর কি। শেষ অবধি ক্ষিপ্ত মানে রেগে যাওয়া কোনো কোনো যুবক চাষি, কম বয়সী যে সমস্ত চাষি, তারা চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নাই। মানুষ তো বিশ্বাস করে মাথার উপর একজন ঈশ্বর আছে, সে আমাদের বাঁচায়, দুঃখ কষ্ট হলে আমাদের রক্ষা করে। এমন একটা অবস্থা, একজন চেঁচিয়ে বলছে আমাদের মাথার উপর কোনো শালা নেই রে, কেউ নেই, প্রায় গালাগালি করছে। কেউ নেই মাথার উপর, তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, পেটে ভাত নেই, চায়ের দোকানে আড্ডা মারছে, স্বাভাবিক কারণেই তর্ক তৈরি হচ্ছে, ঝগড়া তৈরি হচ্ছে, মারামারির উপক্রম হয়, হাতাহাতি পর্যায়ে সেটা পৌঁছে যায়। এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, এমন তো নয় যে খুব একটা বসে একটা নির্দিষ্ট টপিকে একটা আলোচনা হচ্ছে, বা তোমাদের ক্লাস 12-এর আমি কে বাঁচায় নিয়ে কয়েকজন মিলে আলোচনা করছি, এই আলোচনা করছি, সেই আলোচনা নয়। কোনো প্রসঙ্গই নেই, যা খুশি প্রসঙ্গ, যা খুশি অপ্রসঙ্গ এখানে আসছে। একটা কিছু পেলেই হলো, কাজ নেই তো, কথা তো জমিয়ে রাখতে হবে। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না, সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনানের পাশে হাত পা সেঁকে নিতে। এটুকুই যা সুখ তখন, এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানা কথা আসে। কি আসে আবার দাগাও, খেয়াল করো কি মানে আড্ডায় যে প্রসঙ্গগুলো আসে সেগুলো কি প্রসঙ্গ একটু খেয়াল করি। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক প্রথম, কিংবা ইন্দিরা গান্ধী দ্বিতীয়, মুখ্যমন্ত্রী তৃতীয়, এমএলএ চতুর্থ, নয়তো সরাবাউরি, সে সবই এসে পড়ে। দেখো অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, সিনেমার গানের কথা বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী বা মুখ্যমন্ত্রী, সময়টা বুঝতে পারছো কোন সময়, ইন্দিরা গান্ধী বা মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সিনেমা গান থেকে ব্যাপারে রাজনীতির দিকে চলে গেল, এমএলএ। তারপরে বলছে সরাবাউরি কি ওদের গ্রামেরই কেউ একটা। তাহলে দেখছো আলোচনাটা কোনো কিন্তু একটা নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকছে না, জোর কথা কাটাকাটি হয়। চাওলার বিক্রি বাট্টা বাড়ে, প্রশ্ন দেয় চাওলার বিক্রি বাট্টা কেন বাড়ে, যা বললাম সেটাই, কাজ নেই, বসে আছে, সময় কাটে না, সময় কাটাতে হবে, তর্ক করে, কথাবার্তা বলে, সেই করতে করতে আর কি বিক্রি বাট্টা বাড়ে, সবাই চা খায়। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। একদিন তো দুর্যোগ কাটবে, ধান উঠবে, পয়সা পাবে, এই তখন তারা যে ধারগুলো চায়ের দোকানে করেছে সেগুলো দিতে পারবে। তোমরা হয়তো অনেকে দেখে থাকবে যারা একটুখানি মফস্বলে বা গ্রাম ঘেঁষা যারা দেখেছো, যে চায়ের দোকানে মাঝে মাঝে কিছু, অনেক মুদিখানার দোকানেও দেখা যায় যে মানে আজকে যদি কোনো জিনিসপত্র কেনা হয় তাহলে সেটা নগদ টাকায় কিনতে হবে, আজ নগদ কাল ধার। এটা অদ্ভুত কথা, যাকে এটা অন্য প্রসঙ্গ। আমরা এবার গল্পের পুরো বর্ণনা পেলাম, কোনো চরিত্র এখনো প্রবেশ আমরা দেখিনি। এইবার অবস্থাটা কল্পনা করেছি, চায়ের দোকান, আড্ডা মারছে, সবাই চা খাচ্ছে, তর্ক করছে। সেই সময় এলো এক বুড়ি
এই বুড়ি এই গল্পে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বুড়ির বর্ণনা পাচ্ছি, দাগাই একদম মাথায় গেঁথে নিই, বুড়িকে এই বর্ণনাগুলো দিয়ে আমরা সিনেমার মতো করে, ছবির মতো করে মাথায় গেঁথে নেব, মনে রাখবো এইভাবে। থুতথুরে, খুব একটা সবল টান টান এরকম কোনো বয়স্ক নয়, বুড়ো মানুষ নয়, একদম থুতথুরে একজন কুজো ভিখিরি বুড়ি। এমন নয় যে খুব একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে, এমন নয়, খুব ভিখিরি একটা বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেটে লাঠি। তাহলে আমি ঘিরে দিচ্ছি এইখান থেকে এতটা পুরো বুড়ির বর্ণনা একদম দাগিয়ে নাও, আসবেই প্রশ্ন। প্রশ্ন এলে বুড়ির বর্ণনা বললে একদম এই উত্তরটা হবে, কেমন দেখতে সে। আর মনে রাখা এটা এমন কোনো কঠিন কিছু নয়, এটা একটু ভালো করে দেখলেই পুরো মাথায় থেকে যায়। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো, ক্ষয়া খড়বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। এই লাইনটার অর্থ হলো সে বহুদিন বেঁচে আছে। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে, তাকে দেখে সবাই তর্ক থামালো, স্বাভাবিক, গল্প গাছা করছিল, জীবনে কোনো ওঠাপড়া নেই, হঠাৎ একজন বৃদ্ধা এরকম এলো বৃষ্টির মধ্যে কোত্থেকে তা দেখে তর্কটা তারা সবাই থামিয়ে দিল। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করছিল, সেটাই সবাইকে অবাক করছিল। কি অবাক করছিল প্রশ্ন দেয়, তখন আমাদের লিখতে হবে যে যে বৃদ্ধা এই বৃষ্টির মধ্যে কিভাবে হেঁটে এলো, একজন বুড়ি, সেই বুড়ির বর্ণনা পেলাম আমরা এবং তার হেঁটে আসা এই বর্ণনাটা আমরা এখানে পেলাম। এটাই সবাইকে আর কি অবাক করেছিল আর কি। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি তুমি এলে কোত্থেকে? ও বুড়ি তুমি এলে কোত্থেকে, কোন জায়গা থেকে তুমি এসেছো? বুড়ি বড় মেজাজি, লাগাবে, গজগজ করে জবাব দিল, সে কথায় তোমাদের কাজ কি বাছাড়া? একদম স্ট্রেট কাট উত্তর। ওরা হেসে উঠলো, ওরে বাবা ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে। টাট্টু মানে ঘোড়া। বুড়ি খেপে গেল, কি বললো খেপে গিয়ে, দেখো কথাগুলো খেয়াল করো, তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না, আমি যেখান থেকে আসি লোকের কি। বুড়ি উত্তরটা খেয়াল করো, যে খুব একদম সরাসরি উত্তর দিচ্ছে। একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি তুমি থাকো কোথায়? তাই জিজ্ঞেস করছে এরা। তোমাদের মাথায়। বুড়ি উত্তর দিচ্ছে কি, তোমাদের মাথায়। বলেই সে কম্বলের ভিতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো, তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। আচ্ছা বুড়ি এমন নয় ভিখিরি বা এরকম চেহারা বলে তার কাছে আত্মসম্মান নেই, এমন কিন্তু নয়, খুবই টনটনে আত্মসম্মান বোধ আওলা একজন বুড়ি। সে চা খেয়ে নিজের দাম নিজে মিটিয়ে দিল এবং যে প্রশ্ন তাকে করা হলো স্ট্রেট কাট, একদম প্রায় গালাগালি দিয়ে সেই উত্তরগুলো দিল, একদম নিজের অবস্থানে ঠিক থেকে। লোকেরা চেঁচিয়ে উঠলো, বুড়ি যখন ফিরে যাচ্ছে লোকেরা চেঁচিয়ে উঠলো, মরবে রে নিঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখে বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। বুড়ি কোথায় বসলো দেখি, গুড়ি গাছের মোটা শিকড়। শেকড়টার পেছনে গুড়ির গায়ে খোদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন, দেখাও তো এখানটায় যে বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা প্রচুর আছে, এটা হবে মানে উত্তর লিখতে হবে, বুড়ি কি বৃক্ষবাসিনী, অর্থাৎ সে অনেক সময় গাছতলায়
গাছতলার আশ্রয়ে আর কি সময় কাটায় বা আশ্রয় হিসেবে থাকে সেখানে। কেউ কেউ বলল বরং বারোয়ারিতলা গেলেই পারতো, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবতই এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো, আবার জমে গেল। ওদের তো একটা টপিক পেলেই হলো, তা আবার ওরা জমিয়ে ফেললো আড্ডা। মাথায় রাখবো, একজন বলেছিল বারোয়ারিতলা গেলেই পারতো। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে। কি বচন আছে দেখবে, আমাদের গ্রামের দিকে বলা হয় এরকম অনেক কথা, যে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। এটা বচন, কার বচন? খনার বচন। এরকম বহু রকম বচন বা পুরনো বাংলায় অনেক প্রবাদ আমরা পাই। এইটা যেমন যে বচনটা আমরা পাবো, সেটা ডাক পুরুষের বচন, খনারও বচন কিছু পাওয়া যায়, সেখানে কিছু বলা হয়ে থাকে। এখানে কি বলা হচ্ছে দেখি, এখানে বলা এটা একদম মানে বারে বারে দাগিয়ে নাও, এটা থেকে প্রশ্ন দিলে প্রায়শই এখান থেকে প্রশ্ন এসেছে, বিগত সালের প্রশ্নগুলো আমরা যখন দেখেছি। তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3। মুখস্থ করে নেবে এটা, হ্যাঁ, এমন কিছু তো নয়, বাকি সব দিন দিন, এইটুকু অংশ তোমরা খুব যত্ন করে মুখস্থ করে নেবে। শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিবার, শনিতে যদি বৃষ্টি লাগে তাহলে 7 দিন থাকবে, মঙ্গলে লাগলে কদিন থাকবে? 5 দিন, বুধে লাগলে 3 দিন থাকবে, অন্য দিন লাগলে 1 দিনে ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে, তাহলে কদিন থাকার কথা? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন, মোটামুটি 5 দিন থাক মানে হওয়ার কথা আর কি, গল্প অনুযায়ী। কেউ অবশ্য হিসেব করেননি 4 দিন না 5 দিন, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। এবার আমরা দেখছি সে মেঘ, যে দুর্যোগ, সেটা কেটে গিয়ে এবার আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে, মানে সেই গর্তে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে। কেমনভাবে পড়ে আছে? নিঃসার, মানে নড়ছে চড়ছে না, নিষ্পন্দ, নিঃসার, নড়ছে না, কোনো সাড়া নেই, সাড়াহীন। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওয়ালা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। এইবার গল্পে পরপর বহু লোক বহু কথা বলবে। কি বলবে সেটা প্রত্যেকটা আমরা দাগিয়ে 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 মুখস্থ করে ফেলবো। এমসিকিউ এসিকিউ প্রায়শই 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 দেয় এখান থেকে। প্রথম যে চরিত্রটা পাচ্ছি আমরা, কি নাম পাচ্ছি তার? প্রথম চরিত্র নাম চাওয়ালা জগা। চাওয়ালা জগার কি কথা? নির্ঘাত মরে গেছে বুড়িটা। 1 নাম্বার একজন চরিত্রকে পেলাম। একজন বললো, এর আবার কোনো নাম নেই, সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে, শ্যাল কুকুর মানে শিয়ালো কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো, কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো, এরও নাম নেই, এদেরও নাম নেই, প্রচণ্ড ঠান্ডা কপাল। একজন নারীও, মানে হাত টিপে নারীর স্পন্দন দেখে বলল, কোনো স্পন্দন নেই, কোনো নারীর পাওয়া যাচ্ছে না, অতএব মরাই বটে। বোঝা গেল যে বুড়ি আর বেঁচে নেই, বুড়ি মারা গিয়েছে। চৌকিদারকে খবর দেওয়া হলো, সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে, কবে মরেছে হিসেব আছে নাকি, দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন। তাহলে কি করবো চৌকিদারদা? গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো গিয়ে, একটা জায়গায় বলা হয়েছে, কি বলা হয়েছে? 5 কোষ, কত দূর, এই দূরত্বটা আমরা খেয়াল রাখবো। লদিতে ফেলে দিয়ে এসো। বলছে কি করবো চৌকিদারদা? তার উত্তরে বলা হচ্ছে লদিতে, মানে নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার। কে বলছে? চৌকিদার। প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা চরিত্রের আমরা কিন্তু মনে রাখব। আচ্ছা, বিঘ্ন চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, মাথায় রাখবো 2 মাইল। সব কটা জিনিস আমরা এমসিকিউর জন্য যত্ন করে পড়ব।
একটু মনে হতে পারে যে এত তথ্য বারবার পড়লে, এই ক্লাসটা করে নিলে, কয়েকবার পড়লে, নিজেরা একটু চেষ্টা করলেই কোনোই অসুবিধা হওয়ার বিষয় নয়। তবে হ্যাঁ, যেটুকু সময় পড়ছি আমি এটা মনে নিয়েই পড়বো, মনে রেখেই পড়বো যে আমি খুব যত্ন করে এইটুকু সময় পড়বো, অন্য কোনো কিছু ভাববো না। এবং পড়তে পড়তে টুং করে কোন মেসেঞ্জারে কোন টেক্সট এলো, কোন হোয়াটসঅ্যাপে কী করতে হবে, এটা ভাবলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, খুব বেশিক্ষণের বিষয় তো নয়, একটা আধ ঘন্টা বা 40 মিনিট একটা সময় আমি স্থির করে নিলাম, আমি ওইটুকু সময় খুব যত্ন করে এক মনে পড়লাম, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, যে নদীটা যেখানে ছিল 2 মাইল দূরে, এখন সেটা শুকনো, সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। তাহলে বুড়ির যে মৃতদেহ সেটাকে কি করা হলো, নদীর চড়ায়, নদীর জল নেই কিন্তু, ফেলে দিয়ে আসা হলো। বাঁশের চ্যাংদোলায় ঝুলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ভাবো, নদীতে জল নেই আর তেতে ওঠা গরম বালির মধ্যে লাশটা পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো। কেন দিগন্ত মানে তোমরা জানো, যেখানে আকাশটা শেষ হয়ে গিয়ে মাটিতে যেখানে মেশে, সেই দিগন্তে সবাই চোখ রাখলো। কি কেন চোখ রাখলো? তারা দেখতে চেষ্টা করলো ঝাঁকে ঝাঁকে কখনো শকুন নামবে। তোমরা জানো যে শকুন মৃতদেহের মাংস ইত্যাদি খায়। এখন যদি শকুন তেমন দেখা যায় না, যাকে গল্পের সময়কালটা পুরনো, পরের অংশে যাচ্ছি। এতটা পড়ানো অবধি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবুও যদি কোনো সমস্যা হয়, বারবার যেটা বলছি আমি আবার সেটা রিপিট করছি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে যদি কোনো সমস্যা হয়। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। লাইনটা দাগাও। কি সেই অদ্ভুত দৃশ্য? মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। চ্যাংদোলা তোমরা নিশ্চয়ই জানো কি, এই বাসে করে এরকম করে যেটা নিয়ে যাওয়া হয়েছিল তেমন নয়, হাতে করে ঝুলিয়ে চ্যাংদোলা করে কিছু মানুষ আসছে, চলে আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা, সেই বুড়ির মোড়াটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। দিয়ে এসছিল হিন্দু লোকেরা, নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে কি জানতে চাইলো, কি ব্যাপার? না, বুড়ি যে মুসলমান। এরা বলল প্রমাণ? জিজ্ঞাসা করছে প্রমাণ? প্রমাণ অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লাহ বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বলল, আবার একটা চরিত্র পাচ্ছি আমরা, মোল্লা সাহেব আজ ফজরে, ফজর মানে ভোরের নামাজ, 5 ওয়াক্ত যে নামাজ হয় ভোরেরটাকে বলা হয় ফজর। ফজরের সময় যখন নামাজ ছেড়ে দিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল। কে বলছে? মোল্লা সাহেব। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। আরবিতে যে কলমা পড়া হয়, মুসলিম ধর্মের যে একটা আচার, তাদের যে ব্যবহার বিধির মধ্যে যে কলমা পড়ে, তার সেই তিনি বুড়িকে পড়তে শুনেছেন। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে মামলার দিন। মোল্লা সাহেব কি করতে যাচ্ছে? মামলার কাজে। সব ছোট প্রশ্নে দেওয়া হয় এগুলো। তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়ে এসেছে। তওবা তওবা, তা কি হয়? আমরা বেঁচে থাকতে তাই কবরে দেওয়ার ব্যবস্থা করলাম। এইটুকু মোল্লা সাহেবের বক্তব্য। ঠিক তেমনি মুসলিম ধর্মে যেমন একজন মোল্লা সাহেব একটা যে ভূমিকা পালন করে, পূজাবিধি ইত্যাদি ইত্যাদি, তেমনি পূজাবিধি বা ইত্যাদির কাজের জন্য হিন্দু ধর্মের ভট্টাচ মশাই এই গুরু দায়িত্বটা পালন করেন। মুসলিম ধর্ম বিশ্বাসের মধ্যে তো পূজা বা এই উপাচার এরকম কোনো সাকার ঈশ্বরের বিশ্বাস তেমন নেই, কিন্তু সেই 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 যে সমস্ত কাজ, আজান থেকে শুরু করে একটা মসজিদ পরিচালনা, যে বিভিন্ন যে কাজের যে প্রধান যে ব্যক্তি মোল্লা সাহেব, তার কথা আমরা এখানে পেলাম। সে মামলা লড়তে শহরে যাচ্ছিল। আচ্ছা, গায়ের ভট্টাচ মশাই সবাই বাস থেকে নেমেছেন। এখানে ব্রাহ্মণ মানুষ
গায়ের ভট্টাচার্য মশাই সবে বাস থেকে নেমেছেন, উঁকি মেরে সব দেখে শুনে বলেন অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলেছিল শ্রীহরি শ্রীহরি শ্রীহরি, ও শুনেছে কলমা পড়তে। আর ভট্টাচার্য মশাই শুনেছে কি শ্রীহরি 3 বার। তাঁর সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি না পিত দিব্যি করে বলল, সব কিন্তু দাগাবে, একদম যত্ন করে, মনেও রাখবে নকরি না পিত। এর সপক্ষে ভট্টাচার্য মশাইয়ের সপক্ষে কথা বলছে, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় গিয়েছিলাম, দেখলাম বসা যাবে না, তখন বুড়ি স্পষ্ট বুড়িকে বলতে শুনেছি, আপন মনে বলছে হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল 2 বার বলছে, দাগাবে। ভুল শুনেছ। কে বলছে? ফজলু শেখ। আমি সকর্ণে শুনেছি বুড়ি লাইলাহা ইল্লাহা বলছে। তাহলে এইটা তুলে দেয়, আমি সকর্ণে শুনেছি। কে বলেছে? ফজলু শেখ। লাগাও। এই হলো এই অংশ। পরের অংশ আমরা দেখি। নিবারণ বাগদি রাগী লোক। দেখো নামগুলোর মধ্যে দিয়ে কারা কোন ধর্মের সেটা লেখক বলে দিচ্ছেন, ফজলু শেখ বা নিবারণ বাগদি ইত্যাদি। ভট্টাচার্য মশাই, মোল্লা সাহেব, ঠিক একটা চরিত্রকে হিন্দু একটা চরিত্র আনছেন, তারপর একটা মুসলমান ধর্মের একজন চরিত্রকে আনছেন, এইভাবে যেন পরপর পরপর বিপরীত শব্দের মতো করে চরিত্রগুলোকে আনলেও তাদের মেজাজ মর্জি এবং ধর্মবিশ্বাস যে শুধুমাত্র একটা ঠুনকো পোশাক মাত্র, মেজাজ মর্জিগুলো কখন মানুষের মধ্যে থেকে কীরকম কী বেরিয়ে আসে সেগুলো যে অনেক ক্ষেত্রেই সেটা দেখতে পাচ্ছি। নিবারণ বাগদি রাগী লোক, একসময় দাগি ডাকাত ছিল। নিবারণ বাগদি কি ছিল? দাগি ডাকাত। চেঁচিয়ে উঠল মিথ্যে। করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ, এমন একটা ভাব দেখায় যে ঈশ্বরে খুব অনুগত, মানে আল্লাহর খুব অনুগত, আল্লাহ খুব ভালোবাসে ইত্যাদি, খুব নামাজ টামাজ পড়ে। কিন্তু একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণে চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরও চেঁচিয়ে উঠ বলল খবরদার। আচ্ছা এখানে একটু দেখি, নিবারণ নিবারণ বাগদি কি ছিল এক সময়? ডাকাত। তারপরে কি কার নাম পাচ্ছি আমরা? করিম ফরাজি। আগে ফজলু শেখ পেয়েছি কিন্তু আমরা, লিখে নেবে। বচসা বেড়ে গেল, কথাবার্তা বেড়ে গেল, ঝামেলা বেড়ে গেল, তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। আর তারপরেই দেখা গেল প্রায় গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। মানে গ্রাম থেকে এবার সবাই বেরিয়ে এসেছে। কাকে ঘিরে ঘটনাটা ঘটছে? সেই বৃদ্ধার মৃতদেহকে ঘিরে ঘটনাটা ঘটছে। সবাই এবার, ও বলছে ও আমাদের ধর্মের, বলছে ও আমাদের ধর্মের, হিন্দুরা বলছে হিন্দুদের মৃতদেহ, মুসলিমরা বলছে মুসলিমদের মৃতদেহ। এবং এই নিয়ে যখন অশান্তি বাড়ছে, সবাই অস্ত্রশস্ত্র বের করে একটা ঝামেলা লাগানোর, ঝঞ্ঝাট লাগানোর, লড়াই লাগানোর প্রয়াস তৈরি করছে। চ্যাংতলাটা তখন পিচের ওপর, বুড়ির মরাটার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে। ঠিক এপাশে একটা দল, এই পাশে একটা দল, মধ্যেখানে মৃতদেহটা রাখা। দু দলের হাতেই অস্ত্রশস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ। জেহাদ মানে বিদ্রোহ, বিদ্রোহ। নাকায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামে শপথ করে হুঁশিয়ারি দিচ্ছে। অন্যদিকে ভট্টাচার্য মশাই গর্জে বলছেন, আচ্ছা মনে রাখবে কিন্তু, মোল্লা সাহেব বলছে, তারপর ভট্টাচার্য মশাই বলছে, গর্জে উঠে বলছে, কি বলছে? জয় মা কালী, জবর নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। ধুন্ধুমার গর্জন, প্রতিগর্জন এবং এসব দেখা গেলে
বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পড়া চৌকিদার, চৌকিদার তো আইনের রক্ষক, সে আইন রক্ষা করে, কিন্তু সে বিপন্ন, কারণ এত বড় একটা দুটো দলের মধ্যেখানে যেখানে মৃতদেহটাকে মধ্যেখানে রেখে ব্যাপারটা চলছে, ও সেখানে চুনোপুটির মধ্যে একটা বিন্দুর মতো তার অবস্থান, সে কি করবে? তাই সে কী করছে, লাঠিটা উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকেই কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিচে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। কি বলে? সাবধান ও খবরদার। কীভাবে বলে? লাঠি ঠুকে। এইদিকে হিন্দু, এইদিকে মুসলিম, মাঝে একটা লাশ, বিন্দুর মতো একজন চৌকিদার যার পোশাকের রং নীল। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে পিচে লাঠি ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে থাকলো। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, হ্যাঁ, খুব মন দিয়ে। ধারের অঙ্ক বেড়ে চলছিল, সময় বুড়ি একা একা আস্তে আস্তে হেঁটে আসছিল, মনে আছে তোমাদের নিশ্চয়ই এই জায়গাটা। সেইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যে বাঁকের মুখে বুড়ি যখন গাছতলায় চুপচাপ রয়ে গিয়েছিল, তারপর নরবরের সাঁকোর মুখ দিয়ে আস্তে আস্তে ফিরে যাচ্ছিল, বৃক্ষবাসিনী অবস্থায় সে যখন মরে যাচ্ছিল, তখন একটা অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এইখানটায় তোমাদের একটা জিনিস খুব ভালো করে জানানোর, এই লাইনটার সঙ্গে প্রায়ই ছেলেমেয়েরা অধিকাংশ সময় একটা লাইনকে গুলিয়ে ফেলে। এই দুটো জায়গা আমরা খুব যত্ন করে মনে রাখবো। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তোমাদের একটা জিনিস দেখাই, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কি? চ্যাংদোলাটা নিয়ে আসছে মুসলিম ধর্মের মানুষেরা কবর দেবে বলে। এই একটা জিনিস। কি? হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কোন প্রেক্ষিতে চ্যাংদোলা আসছে? এখানে আমরা কি পাচ্ছি? তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এই অদ্ভুত শব্দটা যেন কোনো মতেই গুলিয়ে না যায়। অনেকেরই এই অদ্ভুত ব্যাপারটা খুব অদ্ভুতভাবেই গুলিয়ে যায়, তাই আমরা এটা খেয়াল রাখবো যাতে না ঘোলায়, গুলিয়ে যায়। আচ্ছা, বুড়ির মরাটা নড়ছে। আশ্চর্য, এতক্ষণ বুড়িটা মারা গিয়েছিল, লাশ নিয়ে এত কথাবার্তা, প্রায় যুদ্ধ লেগে যাবে, মারামারি লেগে যাবে, খুন খারাপি শুরু হবে। সেই সময়, সেই মুহূর্তে বুড়ির মরাটা নড়ছে। নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকের সশস্ত্র জনতা, কিন্তু আর এমনি জনতা নেই, এখন সশস্ত্র, কারণ প্রত্যেকের হাতেই মারাত্মক অস্ত্র শস্ত্র চলে এসেছে। যে কোনো মুহূর্তে তারা যুদ্ধ শুরু করে দিতে পারে, লড়াই অশান্তি শুরু করে দিতে পারে। দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, অবাক হয়ে গেছে। এ কি হলো? চৌকিদার হাঁ করে দেখছে, অবাক হয়ে চৌকিদার দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো। ভিড় দুটো বলেছিলাম, হ্যাঁ, একটা হিন্দু, একটা মুসলমান, এরকম দুটো মানুষের দাঁড়িয়ে গেছে। মধ্যে, ঠিক এই মধ্যেখানটাতে ওই জিনিসটা রাখা আছে, মৃতদেহটা। চৌকিদার দাঁড়িয়ে আছে, একটা চৌকিদার দাঁড়িয়ে রয়েছে এখানটাতে। সেই রকম একটা অবস্থা যখন চলছে, তখন চৌকিদার ব্যাপারটাকে হাঁ করে দেখছে।
তারপর বুড়ি উঠলো, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখলো, মুখটা বিকৃত হয়ে গেল, মুখটা খুব স্বাভাবিক থাকলো না, কেমন একটা বিকৃত যেন হয়ে গেল, খারাপ বেঁকে চুড়ে গেল, কেমন একটা অদ্ভুত বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে বুড়ি ফ্যাঁক ফ্যাঁক করে হেসে উঠল, শ্লেষের হাসি, মানে হাসিটার শব্দটা হলো ফ্যাঁক ফ্যাঁক করা, মানে শ্লেষ হলে মানুষ এমন করে হাসে, অবজ্ঞা করছে, এ তোরা কি করছিস, অবজ্ঞা, এমন করে হাসলো। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, কে বলছে? চৌকিদার কি বলছে? বুড়িমা তুমি মরনি? অবাক, দেখো বিস্ময়সূচক চিহ্ন, চিহ্ন আমরা কখন দিই যখন খুব অবাক কিছু একটা বোঝাতে চাই। মর, তুই মর, তোর শত গোষ্ঠী মরুক, বুড়ি এই কথাটা বলছে। দুদিকের ভিড়, এটা প্রথমে কে বলেছিল? চৌকিদার। এবারেই দুদিকের ভিড় চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি, তোরা মর, তোরা মর মুখ পোড়ারা। এইবার সব থেকে গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, তোমার ধর্ম কোনটা, তুমি কোন ধর্মে বিশ্বাস করো? কারণ এই দিকে হিন্দু এই দিকে মুসলমান দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে বলছি, তখন বুড়িকে সরাসরি প্রশ্ন করা হচ্ছে, বুড়ি তুমি কোন ধর্মের মানুষ, তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খেকোড়া, ওরে শকুন চোখোড়া, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, চোখ গেলে দেবো, যা যা পালা। বুড়ি কি বলছেন? যে আমি কি দেখতে পাচ্ছিস না, চোখের মাথা খেয়েছিস বলে গালাগালি করছে, বলছে যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো, ভিড় সরে তাকে পথ দিল, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। গল্পটা এখানে শেষ হচ্ছে, আমরা বুঝতে পারছি গল্প এখানে শেষ হলেও আমাদের মনের মধ্যে যে অনুভূতি সেটা শুরু হচ্ছে, যেন অনেকগুলো ইম্পর্টেন্ট কথা এখানে বলা হচ্ছে। যাকে নিয়ে এই ঝামেলাটা, অশান্তিটা মূল শুরু হয়েছিল, সে আস্তে 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 পথের বাঁকে মিলিয়ে গেল। বুড়ি বলে যাচ্ছে যে আমি কি তোরা দেখতে পাচ্ছিস না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানটায়, যে ওরে নরক খেকোড়া গালাগালি করতে করতে ওরে শকুন চোখোড়া, আমি কি? খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমি কি, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা, যখন কেউ অসুস্থ থাকে কোনো হাসপাতালে, মনে করো তার রক্তের প্রয়োজন, এবার রক্ত যখন দিতে হয় তখন কেউ কি জিজ্ঞাসা করে তার ধর্ম কি, মানে সেটা তো প্রয়োজন পড়ে না, তখন সে জানি এটা একজন মানুষ, তাই তো? তেমনি আমাদের কাছে ধর্ম নিয়ে যে মাতামাতি, মারামারি, খুন খারাপি, এগুলো সভ্যতার এতদিন পরেও আমাদের এমনভাবে চলছে যার কোনো অর্থ নেই। এই বৃদ্ধা যেন সেই কথা বলে যায় যে আমি কি তা দেখতে পাচ্ছিস না, অর্থাৎ আমি হিন্দু মুসলমান পরের কথা, সেগুলো কোনো কথাই না, আমি মানুষ, আমি মানুষ, সমস্ত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে গিয়ে আমি একজন মানুষ। রবীন্দ্রনাথ থেকে নজরুল, লালন ফকির থেকে কবির, সবাই কিন্তু একই কথা বলে গিয়েছে। এই হলো গল্পের মোটামুটি সার বস্তু, লাইন ধরে ধরে যা বোঝানো গেল, যা যা প্রশ্ন হতে পারে সেগুলো বললাম, কোনগুলো দেখাতে হবে সেগুলো বললাম। এইবার আমরা যখন পরবর্তীতে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব তখন সেগুলো ডিটেলে আলোচনা করা যাবে। আজকে আমরা একটু দেখে নেব যে ছোট প্রশ্ন কি ধরনের হতে পারে। দেখো গল্পটা যেভাবে পড়ানো হয়েছে বা যে লাইন ধরে পড়ানো হয়েছে সেখান থেকে এমন কোনো প্রশ্ন আমরা পাবো না যেগুলো আমাদের অচেনা লাগবে। প্রথম প্রশ্ন, পিচে সড়ক বাঁক নিচে যেখানে সেখানে কি করে উঠেছে? উত্তর বাজার। ডাওর কথাটার অর্থ কি, মানে কারা বলে? ছোট লোকেরা। রাঢ় বাংলা শীতকালে বৃষ্টিকে ভদ্রলোকেরা কি বলে? পৌষে বাদলা। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? ফাঁপি।
দেখো এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ তোমাকে যখন বলা হচ্ছে যে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় ফাঁপি, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে হয় ফাঁপি যে মুহূর্তে আমরা বলছি, আবার সেই প্রশ্নটাকে একটুখানি বদলে কিন্তু আবার বড়ও করে নেওয়া যায় যে ফাঁপি কাকে বলে। হ্যাঁ, এভাবে কিন্তু প্রশ্ন করবো যখন আমরা করব। চাষাভুষো মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কিসের অপেক্ষা করছিল? রোদে ঝলমল একটা দিন। থুত্থুরে বুড়ির যে গায়ে জড়ানো ছিল সেটা কি জিনিস? এরকম অপশন দেয়া। চিটচিটে তুলোর কম্বল, ছেঁড়া কাপড়, নোংরা চাদর, না দামি শাল। দেখো এমনভাবে পড়া হয়েছে গল্পটা যে আমাদের গল্পটার পড়ার পর প্রশ্ন দেখলেই মনে পড়বে উত্তরটা হবে চিটচিটে তুলোর কম্বল। এবং যে জায়গাটা বারবার বলছিলাম যে ওই শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন, এবার বললো বৃহস্পতিবারে যদি বৃষ্টি নামে, একটু ঘুরিয়ে যদি প্রশ্ন করে কি হতে পারে, তাহলে বৃহস্পতিবার ওই ডাকের বচনের মধ্যে পড়ছে না, তাহলে একদিন উত্তর হবে। এইভাবে ওই প্রবাদটা থেকেও ওই বচনটা থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছে। এইবার যে প্রশ্নটা বলছিলাম যে যেগুলো দিতে পারে, যে কে কোন কথাটা বলেছে, কে শহরে গেছিল, কে মামলা লড়তে গেছিল, কে বাসে করে গেছিল, ফজলু শেখ সকর্ণে কি শুনেছিল, দাগি ডাকাত একসময় কে ছিল, রাগী লোক কে ছিল, কে নামাজ পড়ে। দেখো এগুলো কিন্তু সব তোমাদের যখন পড়ালাম প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলে দিয়েছি কোথায় দেখাতে হবে এবং কোন জিনিসটা মনে রাখতে হবে। এই হলো মোটামুটি গল্পের বিষয়বস্তু। আরও ডিটেলে আরও ভালোভাবে প্রত্যেকটা প্রশ্ন কীভাবে উত্তর করতে হবে, কীভাবে আরও ডিটেলে লিখতে হবে, প্রশ্নের উত্তর কীভাবে করতে হয় সেটা তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে সমস্ত প্রশ্নের ছোট প্রশ্ন প্যাটার্ন কি হতে পারে, কি আলোচনা হতে পারে সেগুলো বলে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা ভাগ করে নেবে। পরবর্তী ক্লাসে আর অন্য সমস্ত বিষয় নিয়ে দেখা হচ্ছে তাড়াতাড়ি।